হ্যালো ফ্রেন্ডস, তো আমি আবার এসে গেছি কোয়ান্টাম মেকানিক্স নিয়ে। এটা নতুন সিরিজ এবার আমি শুরু করতে চলেছি ক্লাসিক্যাল মেকানিক্সের পর কোয়ান্টাম মেকানিক্স। তো কোয়ান্টাম মেকানিক্সের সম্বন্ধে আমি একটা ফেসবুকে লাইভ ভিডিও করেছিলাম। আমি জানি না ওটা কতটা ভালো করে করতে পেরেছি, হয়তো সেরকম করতে পারিনি, কারণ লাইভ ভিডিওতে আমি কোনোদিনও ক্লাস করিনি আর একটু আমি ঘাবড়েও ছিলাম। তো যাই হোক, তার জন্য আমি সত্যি দুঃখিত। তো সেখানে আমি বলার চেষ্টা করেছিলাম যে কেন ক্লাসিক্যাল মেকানিক্স কোথায় অসফল হয় আর সেখানে কোয়ান্টাম মেকানিক্স সফল হয়, আর যেখানে কোয়ান্টাম মেকানিক্স সফল হয় সেখানে ক্লাসিক্যাল মেকানিক্স বিফল হয়। তো এমন কয়েকটা জিনিস আছে যেখানে ক্লাসিক্যাল মেকানিক্স দিয়ে সহজে সেটাকে ইভ্যালুয়েট করা যায় না, সেখানে কোয়ান্টাম মেকানিক্সের দরকার পড়ে। তো সেই জন্য কোয়ান্টাম মেকানিক্স কিছু কিছু ক্ষেত্রে কার্যকর, সেই জিনিসগুলোই জানবো। তো কোয়ান্টাম মেকানিক্স মেনলি দুটো ভাগে বিভক্ত, একটা হচ্ছে ওল্ড কোয়ান্টাম মেকানিক্স আর একটা হচ্ছে নিউ কোয়ান্টাম মেকানিক্স। তো ফার্স্টে আমি আজকে শুরু করবো ওল্ড কোয়ান্টাম মেকানিক্স দিয়ে, এবং ওল্ড কোয়ান্টাম মেকানিক্সের কেন কি কি ভুল থাকার জন্য, লিমিটেশন থাকার জন্য নিউ কোয়ান্টামের জন্ম হলো বা নিউ কোয়ান্টামের কাজ, সেইগুলো পুরো এই কোয়ান্টাম মেকানিক্সের যে নতুন জার্নিটা, এটাতে আমি সেটা দেখাবার চেষ্টা করব। তো ফার্স্টে আমি ওল্ড কোয়ান্টাম মেকানিক্স দিয়ে শুরু করছি। তো যেটা দিয়ে প্রথম শুরু করব সেটা হচ্ছে সেই প্লাঙ্কস ব্ল্যাক বডি রেডিয়েশন। তো আমি আগের দিন লাইভ ভিডিওতে বলেছিলাম গল্পটা, যে প্ল্যাঙ্ক নিজেও বলেছিলেন যে যখন ক্লাসিক্যাল মেকানিক্স দেখলেন যে ল্যাগ্রাঞ্জিয়ান, হ্যামিল্টনিয়ান, নিউটনিয়ান মেকানিক্স আর ইলেকট্রোডাইনামিক্স, থার্মোডাইনামিক্স এইসব আবিষ্কার হওয়ার পর যে আর কোনো কিছু দরকার পড়ছে না, উনিও আর অতটা গুরুত্ব দিয়ে এই পরীক্ষাটা করেননি। তাও যা যা করেছিলেন সেই জিনিসগুলোই এবার একটু বলবো। এখান থেকেই প্রথম কোয়ান্টাম মেকানিক্সের সূত্রপাত। তো ব্ল্যাক বডি রেডিয়েশন বলতে বোঝাচ্ছে যে একটা ব্ল্যাক বডি, অর্থাৎ আইডিয়াল ব্ল্যাক বডি মানে হচ্ছে যে যা কিছু ইনসিডেন্ট রেডিয়েশন যে অ্যাবজর্ব করে নেয়। ব্ল্যাক মানেই সে সব কিছু অ্যাবজর্ব করে নেয়, কিছু এমিট করে না। কিন্তু আইডিয়াল ব্ল্যাক বডি তো পাওয়া সম্ভব নয়। তো আমি একটা রিয়েল ব্ল্যাক বডি যদি ধরি, তো সেটা একটা এরকম স্ফেরিক্যাল একটা এনভেলপ আছে, তার একটা পিন হোল রয়েছে। এবার পিন হোলের মধ্যে দিয়ে একটা ইনসিডেন্ট রেডিয়েশন যদি এসে এখানে ইনসিডেন্ট হয়, তো এটা মাল্টিপল রিফ্লেকশন হবে। মাল্টিপল রিফ্লেকশন হতে হতে কি হবে না, যেহেতু ইনসিডেন্ট রেডিয়েশনের একটা নির্দিষ্ট এনার্জি আছে মানে তার একটা নির্দিষ্ট টেম্পারেচার আছে। এবার বারবার রিফ্লেকশনের ফলে কি হবে না, টেম্পারেচার বাড়তে থাকবে। একটা সার্টেন টেম্পারেচার গিয়ে যাওয়ার পর এবার সেই ব্ল্যাক বডিটার অ্যাবজর্ব করবে না, অ্যাবজর্পশন যতটা করবে তার থেকে কম, কিন্তু কিছুটা পরিমাণ রেডিয়েশন সে এই পিন হোলটা দিয়েই সে রেডিয়েট করবে। অর্থাৎ অ্যাবজর্পশন হবে করে আবার সেটা আবার রেডিয়েট হবে। তো এক্ষেত্রে একটা ইন্টেন্সিটি ভার্সেস, যদি আমি যে ওয়েভলেন্থের ইন্টেন্সিটি সাথে যদি আমি ইনসিডেন্ট রেডিয়েশনের যে ওয়েভলেন্থ সেটার যদি একটা গ্রাফ প্লট করি, তো দেখবো ঠিক এটা এইরকম টাইপের কিছু একটা গ্রাফ আসছে। অর্থাৎ একটা সার্টেন ওয়েভলেন্থ ল্যামডা এমএই, এটা সব থেকে হাইয়েস্ট ইন্টেন্স লাইট ওয়েভ তৈরি করছে। কিন্তু ল্যামডা এম এর এইদিকে বা ল্যামডা এম এর এইদিকে দুদিকেই এটা খুব কম ইন্টেন্সিটির আলো দিচ্ছে। তো এইটা প্রথম যেটা দেখেন, এটা হচ্ছে ওয়েন ডিসপ্লেসমেন্ট ল। যেটা দেখেন যে ওয়েন ডিসপ্লেসমেন্ট ল কি বলছে না, আই ল্যামডা যেটা বলছেন, I lambda is a function of lambda at t, অর্থাৎ wavelength at temperature equal to a to the power e minus b by lambda t by lambda to the power 5। তো এটা হচ্ছে উইন্স ডিসপ্লেসমেন্ট ল, যেটা ফলো করছে এই গ্রাফটা, এই প্লটটা আসার পর ইনি উইন প্রথম এই নাম্বারটা দেন। তো এইটা প্রথমে তো তখন কোয়ান্টাম অ্যাপ্রোচ আসছিল, কিন্তু কোয়ান্টাম মেকানিক্স তখনও আসেনি। তো কোয়ান্টাম অ্যাপ্রোচ আসার আগে তাও একবার বিজ্ঞানীরা, বিশেষ করে র্যালে আর জিন্স, ব্যাপারটাকে একটু ক্লাসিক্যাল আর ইলেকট্রোডাইনামিক্যালি দেখে নিলেন। তো ক্লাসিক্যালি ইলেকট্রোডাইনামিক্যালি দেখার পর জিনিসটা কি দাঁড়ালো, তো র্যালে আর জিন্স এই ঘটনাটাকে ইলেকট্রোম্যাগনেটিক থিওরি আর ক্লাসিক্যাল
থিওরি দিয়ে বিচার করে দেখলেন যে ওনারা মনে করলেন যে এই যে অ্যাবজর্পশন বা এমিশন যে ঘটনাটা ঘটছে, এই রেডিয়েটিং বডিকে এই যে এই ব্ল্যাক বডি থেকে যে রেডিয়েশনটা বেরোচ্ছে সেইটাকে একটা বাঞ্চ অফ এনার্জি হিসেবে তারা গণ্য করলেন, বাঞ্চ অফ লার্জ নাম্বার অফ চার্জড পার্টিকেল হিসেবে গণ্য করলেন। আর সেটা কি হলো না, চার্জ পার্টিকেলগুলোকে ধরে নিয়ে তারা সেটা বললেন যে সেগুলো নাকি লিনিয়ারলি অ্যান্ড হারমোনিক্যালি অসিলেট করছে। আর এই লিনিয়ারলি হারমোনিক্যালি অসিলেট করার এলএইচওর মতো অসিলেট করার জন্যই সে একটা পরিমাণ রেডিয়েশন সে অ্যাবজর্ব করে তারপর এমিট করছে। তো এই ঘটনাটা ধরে নেওয়ার পর তখন ওনারা বললেন যে যখন থার্মাল ইকুইলিব্রিয়ামে থাকে, থার্মাল ইকুইলিব্রিয়ামে কোনো ব্ল্যাক বডির মধ্যে থাকা যে এনার্জি পার্টিকেল চার্জ পার্টিকেলগুলো মানে যেগুলো রেডিয়েশন পার্টিকেলগুলো আছে তাদের টোটাল এনার্জি ডেনসিটি অ্যাটমিক অসিলেশনের এনার্জি ডেনসিটির সঙ্গে একদম সমান। তো যদি মনে করি এই অসিলেশনের ফ্রিকোয়েন্সি নিউ হয়, তাহলে জিনের নাম্বার হচ্ছে n ফাংশন অফ নিউ, যেটা বোঝাচ্ছে n নিউ, যেটা হচ্ছে গিয়ে 8 পাই নিউ স্কোয়ার বাই সি কিউব। এখানে 8 পাই তো কনস্ট্যান্ট, নিউ হচ্ছে ফ্রিকোয়েন্সি অফ দ্য অসিলেশন, তার স্কোয়ার ডিভাইডেড বাই সি দ্য ভেলোসিটি অফ লাইট, তার কিউব। তো এটা হচ্ছে জিন্স নাম্বার। তো জিন্স নাম্বার থেকে এবার কি হচ্ছে, জিন্স নাম্বার থেকে আমাকে এনার্জি ডেনসিটিটা বার করতে হবে। তো এখন ইকুইপার্টিশন থিওরি যদি অ্যাপ্লাই করা হয় তাহলে ইউ টোটাল এনার্জি ফাংশন অফ কে হচ্ছে বোলজম্যান কনস্ট্যান্ট আর টেম্পারেচার কেটি, তাহলে সেটা পাবো এন কেটি, অর্থাৎ 8 পাই নিউ স্কোয়ার বাই সি কিউব কেটি। এইটা পেয়ে গেলাম আমরা এনার্জি ডেনসিটি। এইবার আমরা যাব র্যালে জিন্স ল। তো এখন আমরা যদি এই জিন্স নাম্বারটাকে এন নিউ ডি নিউ অর্থাৎ ফ্রিকোয়েন্সি ফাংশন থেকে আমরা যদি ওয়েভলেন্থ ফাংশনে নিয়ে যাই তাহলে তো দুটোই সমান হবে, তাই তো? আমি এখানে ওয়েভলেন্থ ডি ল্যামডায় নিয়ে গেলাম, তাহলে এখান থেকে কি আমরা লিখতে পারি না এন ফাংশন অফ ল্যামডা ডি ল্যামডা ইকুয়াল টু এন নিউ ডি নিউ বাই ডি ল্যামডা। আমি এখানে তাহলে ডি ল্যামডা দিয়ে ভাগ করে দিলাম, এটা ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে এর আমি শুধু ম্যাগনিটিউডটা নেব বলে ঠিক করলাম। এবার আমি জানি কি ফ্রিকোয়েন্সি ইকুয়াল টু সি বাই ল্যামডা। সি হচ্ছে লাইটের ভেলোসিটি আর ল্যামডা হচ্ছে লাইটের ওয়েভলেন্থ। তাহলে এখন যদি আমি ডি নিউ বাই ডি ল্যামডা করি তাহলে আছে মাইনাস সি বাই ল্যামডা স্কোয়ার। তাহলে এখানে যেহেতু মড আছে তাহলে এবার আমি কি করব না এন ল্যামডা ইকুয়াল টু হবে হচ্ছে এন ফাংশন অফ নিউ, আর এটা হয়ে যাচ্ছে মড অফ সি ল্যামডা স্কোয়ার, যেটা ফাইনালি দাঁড়াবে এন নিউ ইন্টু সি বাই ল্যামডা স্কোয়ার। এইটা দাঁড়াবে এন ল্যামডা যখন ফাংশনে আছে। এবার এন নিউ আমরা জানি র্যালে জিন্স নাম্বার কত বলছে না 8 পাই টু দি পাওয়ার 8 পাই বাই ল্যামডা টু দি পাওয়ার 5, ঠিক আছে? আর ছিল নিউ স্কোয়ারের জায়গায় আমি সি স্কোয়ার বাই ল্যামডা স্কোয়ার বসাতে পারি ইন্টু সি বাই ল্যামডা স্কোয়ার, যেটা ছিল সেটা বসিয়ে দিলাম। তাহলে এখানে ল্যামডা 5 ছিল না, এখানে সি কিউব ছিল। তো এখানে সি স্কোয়ার আর সি কিউব ক্যান্সেল আউট হয়ে যাবে, পড়ে থাকবে হচ্ছে 8 পাই বাই ল্যামডা টু দি পাওয়ার 4, 8 পাই বাই ল্যামডা টু দি পাওয়ার 4। তাহলে এনার্জি ডেনসিটি কত হবে, ইউ ইকুয়াল টু হচ্ছে এন কেটি, অর্থাৎ 8 পাই বাই ল্যামডা টু দি পাওয়ার 4 ইন্টু কেটি, এটা হয়ে যাবে এনার্জি ডেনসিটি। এখন আমরা জানি ইন্টেন্সিটি হচ্ছে আই ল্যামডা ইকুয়াল টু সি ফোর্থ অফ ইউ যদি করি তাহলে সেটা দাঁড়াচ্ছে 8 পাই সি বাই 4 ল্যামডা টু দি পাওয়ার 4 কেটি, হচ্ছে না? তাহলে এইটা হয়ে গেল ফাইনালি দ্য র্যালে জিন্স ল। আর এখানে একটা জিনিস দেখো যে ল্যামডা যদি যখন 0 হয়ে যায়, ল্যামডা টেন্ডস টু 0 হয়ে যায়, তখন আই ল্যামডা টেন্ডস টু হয়ে যাচ্ছে ইনফিনিটি। অর্থাৎ
যখন ল্যামডা 0 হয়ে যাচ্ছে মানে অর্থাৎ আলট্রাভায়োলেট রেড দিকে যাচ্ছে, তাহলে আলট্রাভায়োলেট রশ্মির দিকে যত হবে তাহলে সেক্ষেত্রে ইনডেন্সিটিটা তোমার ইনফিনিটি হয়ে যাবে, অর্থাৎ এনার্জি ডেন্সিটিটাও ইনফিনিটি হয়ে যাবে। এই ফেলিয়ারটাকেই বলছে র্যালে জিন্স লয়ের আলট্রাভায়োলেট ক্যাটাস্ট্রফ। আলট্রাভায়োলেট ক্যাটাস্ট্রফ। তো এবার আসবো প্লাঙ্কস রেডিয়েশন ল। তো তখনও যখন প্ল্যাঙ্কস রেডিয়েশন ল আসে তখনও তোমার কোয়ান্টাম থিওরি তখনও আসেনি, কোয়ান্টাম অ্যাপ্রোচ জাস্ট এসছে। তো তখন প্ল্যাঙ্ক একটা কোয়ান্টামের হাইপোথিসিস দিয়েছিলেন, সেইটা তিনি বলেন যে যেটা তিনি অবজার্ভ করেছিলেন প্রথম ব্ল্যাক বডি রেডিয়েশন দেখে, যে দ্য ম্যাটেরিয়াল অসিলেটরস ইন দ্য ওয়ালস অফ দ্য ক্যাভিটি ক্যান হ্যাভ অনলি ডিসক্রিট এনার্জি লেভেলস rather than a continuous range of energies as assumed in classical physics. If a particle is oscillating with frequency nu, its energy can take only the values epsilon n equal to nh nu, where h is the constant, later called the Planck's constant. The quantity h nu is called the quantum of energy. This implies that the particle can emit or absorb electromagnetic energy not continuously in arbitrarily small amounts, but in multiples of quantum h nu. তো এই h এর ভ্যালু প্রথমে প্ল্যাঙ্ক যেটা বলেছেন 6.55 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 34 জুল সেকেন্ড, কিন্তু পরে সেটা প্র্যাকটিক্যালি জানা যায় যে 6.625 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 34 সেকেন্ড। তো এবার মনে করছি যে অল পার্টিকেল অফ আ সিস্টেম নিউ ফ্রিকোয়েন্সিতে অসিলেট করছে, দ্যাট অ্যাবসলিউট জিরোতে যদি অসিলেটারগুলো যে লোয়েস্ট এনার্জি স্টেটে থাকে, এবার যত টেম্পারেচার বাড়াতে থাকবো সেগুলো তাহলে হায়ার স্টেটে যেতে থাকবে। তাহলে অ্যাকর্ডিং টু ম্যাক্সওয়েল বোলসম্যান ফাংশন আমি লিখতে পারি এগুলোকে এন ফাংশন অফ এন এন ইকুয়াল টু এন জিরো ই টু দি পাওয়ার এপসাইলন এন বাই কেটি, এপসাইলন এন বাই কেটি লিখতে পারি। তাহলে টোটাল অ্যাভারেজ এনার্জি কত হবে না সামেশন ওভার এপসাইলন এন এপসাইলন এন বাই এপসাইলন এন মানে এটা সামেশন ওভার এন, আর সামেশনের দুটোই লিমিট হচ্ছে 0 থেকে ইনফিনিটি, এন ইকুয়াল টু 0 টু ইনফিনিটি। তো এবার আমি যদি দেখি n0 e to the power minus epsilon n kt ইন্টু এপসাইলন n এর জায়গায় আমি nh নিউ বসাতেই পারি, এখন nh নিউ আর এখানেও nh নিউ বসিয়ে দিলাম, আর নিচেও সামেশন ওভার n0 e to the power minus nh নিউ বাই kt লিখলাম। এখন আমি e to the power minus h নিউ বাই kt কে যদি e to the power মাইনাস এক্স ধরি, এটা এক্স ধরি, তাহলে এইটাকে চলে আসা যায় e টু দি পাওয়ার মাইনাস এক্স কে ভ্যালু নিয়ে যাওয়া যায় এইচ নিউ ইন্টু সরি যদি e টু দি পাওয়ার মাইনাস এইচ নিউ বাই কেটিকে এক্স নেওয়া যায় তাহলে এটা এইচ নিউ এক্স বাই 1 মাইনাস এক্স আনা যাবে এই এপসাইলন এনটা। তাহলে এবার আমি এটা করতে পারি না এরকম এইচ নিউ বাই এক্স মাইনাস 1, এক্স দিয়ে ওপরে নিচে গুণ করে দিলাম, তাহলে এইচ নিউ বাই এক্স কত লিখেছি ই টু দি পাওয়ার মাইনাস এইচ নিউ বাই কেটি মাইনাস 1। এটা যেহেতু এক্স দিয়ে ওপরে নিচে ভাগ করেছি তাই মাইনাস 1 আছে, এটা তাহলে প্লাস হয়ে যাবে। তো এই অবধি এলো। তাহলে এবার এনার্জি ডেন্সিটিটা পাবো ইউ ফাংশন অফ কেটি হবে হচ্ছে 8 পাই সি স্কোয়ার সরি নিউ স্কোয়ার by c cube into e to the power h nu by e to the power h nu by kt minus 1 এইটা হবে। তো ফাইনালি আসবে এটা হচ্ছে প্ল্যাঙ্কস রেডিয়েশন ল। তো এটাকে যদি এবার আমি জানি নিউ স্কোয়ার মানে হচ্ছে সি স্কোয়ার বাই ল্যামডা কিউব সরি সি স্কোয়ার বাই ল্যামডা স্কোয়ার, তাই তো সি স্কোয়ার বাই ল্যামডা স্কোয়ার যদি আমি এখানে পুট করি তাহলে কত হবে, আর এখানে নিউ আছে অর্থাৎ নিউ কিউব আছে, তাই তো। তাহলে 8 পাই এইচ সি কিউব বাই ল্যামডা কিউব
যেটা ফাইনালি আসবে 5 ইন্টু এইচ, এখানে তো এইচটা চলে গেল, ই টু দি পাওয়ার এইচ সি বাই ল্যামডা কেটি মাইনাস 1। তো এটা ফাইনালি, এটা নিউ টির ফাংশন, এটা ল্যামডা টি এর ফাংশন। যখন ল্যামডা স্মল, তখন এটা হয়ে যাবে উইন্স ডিসপ্লেসমেন্ট ল অ্যাপ্রক্সিমেট হয়ে যাবে, আর ল্যামডা যখন লার্জ, তখন এটাই র্যালে জিন্স ল হয়ে যাবে। তো নেক্সট যেটাই আসবো সেটা হচ্ছে ফটো ইলেকট্রিক এফেক্ট, যেটা 1887 সালে হাইনরিক হার্চ করে দেখান। কি না, কোনো একটা মেটাল সারফেসের সব থেকে উপরের প্রান্তে যে ফ্রি ইলেকট্রনগুলো রয়েছে, সেই ফ্রি ইলেকট্রনগুলোর উপর যদি একটা ওয়েভ ইনসিডেন্ট করে, রে ইনসিডেন্ট করে, রে ইনসিডেন্ট করে, তাহলে সেই এনার্জিটা কিছুক্ষণ বেশি হওয়ার পর সেই যতটা ফ্রি ইলেকট্রনকে এখান থেকে ছাড়াতে যাওয়া এনার্জি লাগে, তার চেয়ে বেশি এনার্জি পেলেই ফ্রি ইলেকট্রনগুলো এই মেটাল সারফেস থেকে এমিট করে চলে যায়। আর এই ঘটনাটাকেই ফটো ইলেকট্রিক এফেক্ট বলে, যেটা হাইনরিক হার্চ 1887 সালে করেছিলেন, কিন্তু 18 বছর পর 1905 সালে আইনস্টাইন এটা ফটো ইলেকট্রিক এফেক্টের জন্য নোবেল প্রাইজ পান, কারণ এই ফটো ইলেকট্রিক এফেক্টের যেটাকে কোয়ান্টাম মেকানিক্যালি ডেসক্রাইব করা, সেটা আইনস্টাইন করেছিলেন বলে। তো এটা কি হচ্ছে না, এটা একটা ইভ্যাকুয়েশন চেম্বার রয়েছে, এটা দেখা যাচ্ছে, যার একটা প্লেট হচ্ছে কালেক্টিং প্লেট আর একটা হচ্ছে এমিটিং প্লেট। তো একটা কালেক্টিং প্লেটে একটা নির্দিষ্ট পরিমাণ ভোল্টেজ যত বাড়াতে থাকবে, তত বেশি ইনসিডেন্ট রেডিয়েশন আসার পর ইলেকট্রন এসে এখানে জমা হবে, জমা হতে হতে স্যাচুরেট করবে। তো গ্রাফটাকে যদি এইভাবে প্লট করা যায়, তাহলে এখানে যদি আমি রাখি ফোটো কারেন্ট আর এখানে যদি ভোল্টেজটা রাখি, তাহলে এরকম ভাবে স্যাচুরেট করে যাবে। এই ঘটনাটাই ঘটছে। তো এই ফটো ইলেকট্রিক এফেক্ট, কয়েকটা ফটো ইলেকট্রিক এফেক্টটা দেখা যাওয়ার পর কিছু কিছু চারটে বৈশিষ্ট্য এর উল্লেখিত হয়, যে 1 নম্বর, নো ইলেকট্রনস আর এমিটেড ইফ দ্য ইনসিডেন্ট রেডিয়েশন হ্যাজ আ ফ্রিকোয়েন্সি লেস দ্যান আ থ্রেশহোল্ড ভ্যালু নিউ জিরো। আমি যেটা বললাম, যে যত এনার্জি অবধি ইলেকট্রন আছে, তার থেকে যদি বেশি এনার্জিতে না নেওয়া যায়, ততক্ষণ পর্যন্ত ইলেকট্রন কিন্তু এমিট করবে না। তার বেশি পরিমাণ ইলেকট্রন এনার্জি ফোটন আসতে থাকলে, তখনও ফোটন আবিষ্কার হয়নি অবশ্য, ইনসিডেন্ট রে আসতে থাকে, তখন সেটা এমিট করবে। আর সেই ভ্যালুটা নিউ জিরো হচ্ছে থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি, আর সেটা মেটাল টু মেটাল ভ্যারি করে তার ভ্যালু। 2 নম্বর হচ্ছে দ্য কাইনেটিক এনার্জি অফ দ্য এমিটেড ইলেকট্রনস ভ্যারিজ ফ্রম 0 টু আ ম্যাক্সিমাম ভ্যালু। দ্য ম্যাক্সিমাম ভ্যালু অফ এনার্জি ডিপেন্ডস অন দ্য ফ্রিকোয়েন্সি অ্যান্ড নট অন দ্য ইন্টেন্সিটি অফ দ্য রেডিয়েশন। ইন্টেন্সিটি অফ দ্য রেডিয়েশনের ফ্রিকোয়েন্সির ওপর নির্ভর করে, ইন্টেন্সিটির ওপর নয়। আর ইট ভ্যারিজ লিনিয়ারলি উইথ দ্য ফ্রিকোয়েন্সি। 3 নম্বর, দ্য নাম্বার অফ ফটো ইলেকট্রনস এমিটেড পার সেকেন্ড or the photoelectric current is proportional to the intensity of radiation but is independent of the frequency. 4 নম্বর হচ্ছে the photoelectric emission is an instantaneous process, that is there is negligible time lag between the incidence of radiation and the emission of electrons regardless of how low the intensity of radiation is. Failure of classical physics. তো এখানে ফেলিয়ার অফ ক্লাসিক্যাল ফিজিক্স কেন হচ্ছে না, যেহেতু এখানে ইলেকট্রনটাকে একটা পার্টিকেল হিসেবে গণ্য করা হচ্ছে, অর্থাৎ ইনসিডেন্ট রেটাকে একটা ওয়েভ হিসেবে গণ্য করা হচ্ছে, নট আ পার্টিকেল। তো কি বলছে না, যেহেতু এটা ওয়েভ হিসেবে হচ্ছে, তো ওয়েভের ফ্রিকোয়েন্সির ওপর এনার্জি নির্ভর করে। তো এখানে যেহেতু ওয়েভ লাইক প্রপার্টিটা ইউজ করা হচ্ছে, ওয়েভ লাইক প্রপার্টির জন্য কি হচ্ছে না, এনার্জির ফ্রিকোয়েন্সি, কোনো ওয়েভের ফ্রিকোয়েন্সির ওপর ডিপেন্ড করে তার এনার্জি। তো তার ম্যাক্সিমাম এনার্জি টু এমিট দ্য ইলেকট্রনস শুড ইনক্রিজ উইথ দ্য ইন্টেন্সিটি অফ দ্য ইনসিডেন্ট রেডিয়েশন। তো ইনসিডেন্ট রেডিয়েশনের ইন্টেন্সিটির ওপর বলছে যে নির্ভর করছে ক্লাসিক্যালি, ইনসিডেন্ট রেডিয়েশনের উপর ডিপেন্ড করে ক্লাসিক্যালি। তো কিন্তু এখানে কি বলছে, ফটো ইলেকট্রিক এফেক্ট থেকে যেটা কি পাওয়া যাচ্ছে, যে ইলেকট্রন এনার্জিটা ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ডেন্ট, অর্থাৎ ইকুয়াল টু এইচ নিউ এর উপর ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ড করছে। কিন্তু ক্লাসিক্যালি বলছে যে এনার্জিটা তোমার ইনসিডেন্ট রেডিয়েশনের ইন্টেন্সিটির উপর ডিপেন্ড করছে। তাহলে ক্লাসিক্যালি এখানে এটা করতে ফেলিয়ার।
ব্যাখ্যা করতে ফেল হচ্ছে। আবার যদি এই যে ইলেকট্রন ফ্রি ইলেকট্রনের উপর যে ফোর্সটা এক্সার্ট করছে এই যে ওয়েভটা, সেই ফোর্সটা অলওয়েজ ইলেকট্রনের ইলেকট্রিক ফিল্ডের সঙ্গে ডাইরেক্ট প্রপোর্শনাল হবে। ডাইরেক্ট প্রপোর্শনাল হওয়ার জন্য কি হতে হবে না, যে ফোর্সটা যে এক্সার্ট করছে এর ওপর, ফোর্সটা সবসময় ই এর ইলেকট্রিক ফিল্ডের সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল হয়। আর ইটা হচ্ছে ইনসিডেন্ট রেডিয়েশনের উপর ডিপেন্ড করে। কিন্তু কোয়ান্টাম মেকানিক্যালি বলছি এনার্জি, এখানে ইটা এনার্জি, কিন্তু এনার্জি নিউ এর উপর ডিপেন্ড করে। তো এখানে একটা কন্ট্রাডিকশন তৈরি হচ্ছে, যে ক্লাসিক্যালি সেই জন্য এই ঘটনাটাকে ব্যাখ্যা করতে ফেল হচ্ছে। তো কি বলছে না, এটা মেইনলি যেটা বোঝাচ্ছে যে যেটা বোঝাচ্ছে কি না, একটা ওয়ার্ক ফাংশন সাম অফ এনার্জি, যে ইলেকট্রনের ফ্রি ইলেকট্রনের গুলোর যে এনার্জি রয়েছে মেটাল প্লেটের উপরে, তার থেকে বেশি পরিমাণ এনার্জি পেলেই পেলেই ইলেকট্রনগুলো এমিট করবে। আর সেই যে যে লিমিটটা, সেই লিমিটটাকে বলা হচ্ছে ওয়ার্ক ফাংশন। অর্থাৎ ওয়ার্ক ফাংশন মানে যে লিমিটেড, যে মিনিমাম এনার্জি যেটা অ্যাচিভ করার পরে ইলেকট্রনটা মেটাল প্লেট থেকে এমিট করে বেরোবে। তো এটাই হচ্ছে ওয়ার্ক ফাংশন। তো এবার এইটুকুই ছিল ফটো ইলেকট্রিক এফেক্টের কথা। কিন্তু এইটার কিছুটা, এটাকে কোয়ান্টাম মেকানিক্যালি ব্যাখ্যা করার জন্য 1905 সালে অ্যালবার্ট আইনস্টাইন নোবেল প্রাইজ পান। সেটা কি ব্যাখ্যা করেন সেটা দেখব। তো প্ল্যাঙ্ক যখন ব্ল্যাক বডি রেডিয়েশনটা নিয়ে অতটা মাথা ঘামাচ্ছেন না, তখন একজন 26 বছরের পেটেন্ট অফিসার অ্যালবার্ট আইনস্টাইন কি করলেন না, আরও এক স্টেপ এগিয়ে গিয়ে ভাবলেন। কি ভাবলেন না, প্রথমত ভাবলেন যে ইনসিডেন্ট যে রেগুলো আসছে, সেই রেটাকে কন্টিনিউয়াস রে হিসেবে না ধরে উনি কি করলেন না, একটা ডিসক্রিট সিস্টেম ধরলেন, ডিসক্রিট ইনসিডেন্ট বাঞ্চ অফ এনার্জি হিসেবে, বাঞ্চ অফ বান্ডলস অফ কোয়ান্টা বা এনার্জি হিসেবে ধরলেন যে এগুলো এই স্ট্রিমটা আসছে। তো তার ক্ষেত্রে কি হচ্ছে না, এই তখন ওটার নামকরণটা হয়নি, তার অনেক পরে 1926 সালে জিএন লুইস যেটা নাম দেন ওটাকে ফোটন। তো ফোটন, আমি ফোটন ধরেই বলছি, এই ফোটন যখন ওই মেটালের সারফেসের ইলেকট্রনের সঙ্গে কোলাইড করে, ধাক্কা খায়, তখন সেই এনার্জিটা ফোটনের যে এনার্জি পুরোটা ইলেকট্রনকে দিয়ে দেয়। সেইটা এবার ইলেকট্রনকে দিতে দিতে যখন সেটা মেটালটার ওয়ার্ক ফাংশনের চেয়ে বেশি হয়ে যায়, তখনই ইলেকট্রনটা এমিট করে যায়। তো ম্যাক্সিমাম এনার্জি যেটা আইনস্টাইন দেন, ই ম্যাক্স ইকুয়াল টু এইচ হাফ এম ভি স্কোয়ার, হাফ এম ভি স্কোয়ার মাইনাস ওয়ার্ক ফাংশন, বা এটাকে এইচ নিউ ম্যাক্সও বলা যেতে পারে, এইচ নিউ ম্যাক্স মাইনাস ওয়ার্ক ফাংশন। তো এইটাই দেন ম্যাক্সিমাম এনার্জি হচ্ছে ওয়ার্ক ফাংশনকে বিয়োগ করার পর যে পরিমাণ এনার্জিটা থাকছে সেইটা হচ্ছে ম্যাক্সিমাম এনার্জি অফ দ্য ফটো ইলেকট্রিক কারেন্ট। এটাই হচ্ছে আইনস্টাইনের ফটো ইলেকট্রিক ইকুয়েশন, আর যেটা নিউ এর সাথে ভ্যারি করে। এবার থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি যেটা আমি বলেছিলাম, থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সিটা বোঝাচ্ছে যে যেই ন্যূনতম ফ্রিকোয়েন্সিতে, মানে ন্যূনতম কাইনেটিক এনার্জিতে পরে ওইটা ছাড়ছে, অর্থাৎ ডাব্লিউ ইকুয়াল টু হচ্ছে তাহলে এইচ নিউ জিরো। তাহলে ই ম্যাক্স নিউ ম্যাক্স যদি আমি ধরে নিচ্ছি নিউ হয়, তাহলে ই কত দাঁড়াচ্ছে, এইচ নিউ মাইনাস এইচ নিউ জিরো, বা এইচ ইন্টু নিউ মাইনাস নিউ জিরো। তো এটা হচ্ছে দ্য ফাইনাল এনার্জি। তাহলে এখানে আর নিউ জিরো হচ্ছে, নিউ জিরো বলতে বোঝাচ্ছে ওয়ার্ক ফাংশন ওভার প্লাঙ্কস কনস্ট্যান্ট। এটা হচ্ছে দ্য থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি। আর এটা যেহেতু ডাইরেক্ট কলিশন হয়, তাই এর মধ্যে নেগলিজিবল টাইম ল্যাগ দেখা যায়। তো এবার আসছি স্টপিং পোটেনশিয়াল। স্টপিং পোটেনশিয়াল জিনিসটা কি বোঝাচ্ছে না, আমি যে ছবিটা ডায়াগ্রামটা একটু আগে দেখিয়ে ফটো ইলেকট্রিক এফেক্টটা আমি বর্ণনা করলাম, তো সেইখানে যেটা আমি বলছি যে ফটো ইলেকট্রিক এফেক্টের যে কালেক্টিং প্লেটের ভোল্টেজটা যদি নেগেটিভের দিকে টানি, নেগেটিভের দিকে টানতে গেলে কি হবে, ইলেকট্রনগুলো রিপেল করলে কি হবে, কালেক্টিং প্লেটে কোনো ইলেকট্রন জমা হবে না। ইলেকট্রন না জমা হলে আমি কি বুঝতে পারবো, সেখানে কোনো ফটো ইলেকট্রিক কারেন্ট নেই, তাই ফটো ইলেকট্রিক কারেন্ট হবে জিরো। তো এই জিনিসটাই বোঝাচ্ছে যে ইলেকট্রনিক চার্জের সঙ্গে যদি তার সেই পোটেনশিয়ালটা গুণ করি, তাহলে আমি টোটাল এনার্জি পাবো, যেটা ই ম্যাক্স এর সমান হবে। ই ম্যাক্স মানে বোঝাচ্ছে কত, এইচ নিউ মাইনাস নিউ জিরো। তাহলে ভি জিরো ইকুয়াল টু হচ্ছে এইচ বাই ই ইন্টু নিউ মাইনাস নিউ জিরো। এইটা হচ্ছে স্টপিং পোটেনশিয়ালের ভ্যালু। যেটা যদি এবার স্টপিং পোটেনশিয়ালটাকে আমি ফ্রিকোয়েন্সির
বিপক্ষে যদি আমি ইয়ে করি, প্লট করি, তাহলে এদিকে বরাবর স্টপিং পোটেনশিয়াল, এদিক বরাবর নিউ যদি রাখি, তাহলে এইখানে নিউ জিরো থেকে স্ট্রেট লাইন শুরু করবে, আর এই স্ট্রেট লাইনের স্লোপ হবে হচ্ছে h/e, আর এই স্লোপ থেকেই এইচ এর ভ্যালু প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট নির্ধারণ করেন মিলিকান। তার জন্য 1923 সালে মিলিকান নোবেল প্রাইজ পান। মিলিকান কিন্তু অ্যাভোগাড্রোস নাম্বারও আবিষ্কার করেছিলেন, আর প্ল্যাঙ্কের কনস্ট্যান্টের ভ্যালু এই স্লোপ থেকে তিনি বার করেছিলেন। তো এটাই হলো স্টপিং পোটেনশিয়াল, আর এই পুরো ব্যাপারটাই হয়ে গেল ফটো ইলেকট্রিক এফেক্ট। তো লাস্ট যেটা যাব সেটা হচ্ছে কম্পটন এফেক্ট। তো আজকের ভিডিওতে মনে হচ্ছে না কম্পটন এফেক্টটা আমি পুরোটা কমপ্লিট করতে পারবো, তো নেক্সট ভিডিওতে আমি কম্পটন এফেক্টটা পুরোটাই কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করব। তো কম্পটন এফেক্টের যেটা কথা হচ্ছে যে কম্পটন এফেক্ট হচ্ছে কি না, কোনো একটা আমি যদি মনে করি ক্রিস্টালের কার্বন ক্রিস্টাল ধরছি, কার্বন ক্রিস্টাল একটা কার্বন পার্টিকেল আমি উদাহরণস্বরূপ গ্রাফাইটই ধরে নিচ্ছি, তার উপর যদি এক্স রেকে ইনসিডেন্ট করানো হয়, তাহলে এক্স রেটা স্ক্যাটার করে যায়। ইনসিডেন্ট রে স্ক্যাটার করে যাওয়ার পর তাহলে কম্পটন এফেক্টটা কি বলছে না, ওয়েভলেন্থ শিফট। ওয়েভলেন্থ শিফট কি বলছে না, স্ক্যাটারিং এর পর যখন আমি সেটাকে অবজার্ভ করব টেলিস্কোপ দিয়ে অবজার্ভ করার সময় দেখব দুটো ওয়েভলেন্থ আসছে। কি কি না, একটা হচ্ছে ইনসিডেন্ট ওয়েভলেন্থ, যা এক্স রে ওয়েভলেন্থ ছিল তার একটা সঙ্গে সমানুপাতিক, তার সেম, আর আরেকটা তার চেয়ে আরেকটু বেশি ওয়েভলেন্থের একটা রে আমি দেখতে পাবো। সো এই দুটো রের যে এটা ওয়েভলেন্থ শিফট, সেটাকেই বলছে কম্পটন এফেক্ট। আর এই কম্পটন এফেক্ট ডেল্টা ল্যামডা ওয়েভলেন্থ শিফট কিন্তু স্ক্যাটারিং এলিমেন্ট বা এক্স রে ইনসিডেন্ট রের ওয়েভলেন্থের উপর ডিপেন্ড করে না। কিসের উপর ডিপেন্ড করে না, স্ক্যাটারিং অ্যাঙ্গেলের উপর ডিপেন্ড করে। স্ক্যাটারিং অ্যাঙ্গেল যত বাড়বে ওয়েভলেন্থ শিফট তত বাড়বে, অর্থাৎ লিনিয়ারলি ভ্যারি করে ওয়েভলেন্থ শিফটটা স্ক্যাটারিং অ্যাঙ্গেলের সাথে। এই জিনিসটাই কম্পটন 1923 সালে আবিষ্কার করেন, যার জন্য তিনি 1927 সালে 4 বছর পর নোবেল প্রাইজে ভূষিত হন। তো এই কম্পটন এফেক্ট হচ্ছে যে এরকম একটা এক্স রে থেকে যদি যায়, সেটাকে কলিমেটারের মধ্যে দিয়ে যদি নিয়ে যাওয়া হয়, তাহলে একটা স্ক্যাটারিং এলিমেন্টের ওপর যদি লেগে স্ক্যাটার করে, তাহলে এই ডিস্টেন্সে সে এটা টেলিস্কোপ দিয়ে অবজার্ভ করতে পারবে। তো মেনলি এটা 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 90 ডিগ্রি যে কোনো অ্যাঙ্গেলে ঘুরে ঘুরে দেখা যেতে পারে, যেরকম আমরা টেলিস্কোপে দেখি, ইউজ করি, স্পেকট্রোমিটার ইউজ করে দেখি। তো এটা ক্লাসিক্যাল যদি অ্যাজাম্পশন করা যায়, তাহলে আমরা ধরি একটা গ্রাফাইট ক্রিস্টালে কার্বন একটা আছে, কার্বনের সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রনটা সব থেকে কম আকর্ষণ বলে নিউক্লিয়াসের সঙ্গে আবদ্ধ থাকে, তাকে সেই জন্য ফ্রি ইলেকট্রন, ওটা তাকে সেখান থেকে বার করা খুব সহজ। তো কি হয় না, যখন এর মধ্যে এক্স রে ফেলা হয়, তখন এক্স রে যে ফ্রিকোয়েন্সি নিয়ে আসে, সেই ফ্রিকোয়েন্সিতে ওই সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রনটাকে সেই ফ্রিকোয়েন্টলি কাঁপাতে, অসিলেট করতে শুরু করে। এবং যেই শুরু করলো, তার ফলে কি হলো না, যে ফোর্সটা অ্যাপ্লাই করছে তার জন্য ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন শুরু হলো, আর ওটার জন্য ওটা অসিলেট করতে শুরু করতে অ্যাক্সিলারেট করলো, মানে ইলেকট্রনটা সেটা যদি অ্যাক্সিলারেট করতে থাকে, তাহলে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন এমিট করবে। আর এই ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন যখনই এমিট করবে, তখনই একটা এক্স রে ওয়েভলেন্থের সমান আর একটা এক্স রে ওয়েভলেন্থের চেয়ে আর একটু বেশি ওয়েভলেন্থের দুটো ওয়েভলেন্থের একটা ওয়েভলেন্থ পাওয়া যাবে, তাদের মধ্যে শিফটটা ক্যালকুলেট করতে হবে। তো ক্লাসিক্যাল অ্যাপ্রোচ দিয়ে যদি আমি এদিকে ইন্টেন্সিটি আর এদিকে ওয়েভলেন্থ দিয়ে চারটে প্লট নিই, তাহলে আমি বলতে পারবো যে যখন অ্যাঙ্গেলটা 0, তখন দুটোই সেম আছে, অ্যাঙ্গেল 0। অ্যাঙ্গেল যখন 45 ডিগ্রি, তখন একটু শিফট করবে, যখন 90 ডিগ্রি তখন আরেকটু শিফট করবে, আর যখন 135 ডিগ্রি তখন আরেকটু শিফট করবে। এইভাবে আস্তে আস্তে যত স্ক্যাটারিং অ্যাঙ্গেল বাড়তে থাকবে, তত শিফটটাও বাড়তে থাকবে। তো এটা হচ্ছে ক্লাসিক্যাল বিষয়ে করলাম, ক্লাসিক্যালি এটাকে ব্যাখ্যা করলাম। তো এর কম্পটনস এক্সপ্লানেশন যেটা কোয়ান্টাম মেকানিক্যালি দিয়েছিলেন, সেটা আমি নেক্সট দিনের ভিডিওতে দেবো, এই ভিডিওতে আর করা সম্ভব হচ্ছে না। আর যেটা হচ্ছে যে অ্যাটমিক স্ট্রাকচারটা একটু বলে দেওয়ার চেষ্টা করব, ওদের সিরিজগুলো যেগুলো আগে বলে দিয়েছিলেন, বামার সিরিজ প্যাশন ফার্স্টে হচ্ছে লাইম্যান থেকে বামার, প্যাশন, ব্র্যাকেট আর পিফুন্ড, এই কটা সিরিজ পরপর বলে দেবো কেন হচ্ছে, তাহলেই
একটা ওল্ড কোয়ান্টাম সম্পর্কে ধারণা আসবে, আর সেখান থেকে ডি ব্রগলিস ওয়েভলেন্থ দিয়ে হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল যাব, আর সেখান থেকে ওল্ড কোয়ান্টাম থেকে নিউ কোয়ান্টামে যাব। তো এইটুকু হচ্ছে আজকের ভিডিও। নেক্সট ভিডিওতে বাকিটা আমি আবার কন্টিনিউ করবো। থ্যাংক ইউ।